শুনছেন টক থিয়েটার, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবিত ও মৃত। গল্প পাঠে আলাপন মুখার্জি, কাদম্বিনীর চরিত্রে ব্রততী ঘোষ আলী, অন্যান্য চরিত্রে আলাপন, ব্রততী এবং দীপাঞ্জন। রানীহাটের জমিদার সারদাশঙ্কর বাবুদের বাড়ির বিধবা বউটির বাপের বাড়িতে আপনজন বলতে তেমন কেউই ছিল না। সকলেই একে একে মারা গিয়েছে, আর শ্বশুর বাড়িতেও নিজের বলতে কেউই নেই। স্বামীও নেই, সন্তান সন্ততিও নেই। তাই একমাত্র ভাসুরপো মানে সারদাশঙ্করের ছোট ছেলেটা তার দু চোখের মণি। সে জন্মাবার পর তার মায়ের বহুকাল ধরে কি যেন একটা কঠিন ব্যায়াম হয়েছিল। সেই জন্যই এই বিধবা কাকি কাদম্বিনী তাকে মানুষ করেছে। পরের ছেলে মানুষ করলে তার প্রতি প্রাণের টান যেন একটু বেশিই থাকে, কারণ তার উপরে যেমন কোনো অধিকার থাকে না, তেমনি থাকে না কোনো সামাজিক দাবি। কেবল রয়ে যায় এক অমোঘ স্নেহের দাবি। কিন্তু হায় রে, কেবলমাত্র স্নেহ তো আর সমাজের সামনে নিজের এই দাবির কোনো দলিল পেশ করতে পারে না। তাই এসবের বদলে অনিশ্চিতেই প্রাণের ধনটাকে কেবল দ্বিগুণ ব্যাকুলতার সঙ্গেই ভালোবাসতে পারে বিধবা কাদম্বিনীর মতো অভাগীরা। যে হতভাগী বিধবার একমাত্র প্রাণের ধন ছিল ওই একরত্তি ছেলেটা, সেই হতভাগী তার সমস্ত রুদ্ধ প্রীতি ছেলেটার প্রতি সমর্পণ করে দিয়ে চলে গেল। একদিন শ্রাবণের রাত্রে আচমকাই কাদম্বিনী মারা গেল। হঠাৎ কি জানি কারণে তার হৃদস্পন্দন বন্ধ হল। সময় জগতের আর সর্বত্রই সঠিকভাবে চলতে লাগলো, কিন্তু স্নেহকাতর মায়ের বুকের ভেতরে সময়ের ঘড়ির কল চিরকালের মতো বন্ধ হয়ে গেল। পাছে পুলিশের ঝামেলা ঘাড়ে এসে পড়ে, তার জন্য বেশি লোক জানাজানি না করে জমিদারের 4 জন ব্রাহ্মণ কর্মচারী যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ দাহ করতে নিয়ে গেল। রানীহাটের শ্মশান লোকালয় থেকে বহু দূরে। একটা পুকুরের ধারে একখানা ছোট্ট ঘর, তার কাছেই একটা প্রকাণ্ড বটগাছ, আর একটা সুবিশাল মাঠ, আর কোথাও কিচ্ছু নেই। আগে এখান দিয়ে একটা নদী বইত, এখন সে নদী একেবারেই শুকিয়ে গেছে। সেই শুষ্ক জলপথের একটা অংশ খুঁড়ে শ্মশানের এই পুকুরটা বানানো হয়েছে। এখানকার লোকেরা এই পুকুরকেই পুণ্য স্রোতস্বিনীর মতো জ্ঞান করে মাথা নত করে প্রণাম করে। কাদম্বিনীর মৃতদেহ সেই ছোট্ট ঘরের মধ্যে রেখে চিতার কাঠ আসবার অপেক্ষায় 4 জন বসে থাকল। সময়টা ওদের এতটাই দীর্ঘ মনে হতে লাগলো যে একসময় অধীর হয়ে সেই 4 জনের মধ্যে নিতাই এবং গুরুচরণ কাঠ আনতে এত দেরি হচ্ছে কেন সেটা দেখবার জন্য উঠে গেল। এদিকে বিধু আর বনমালী মৃতদেহ আগলে বসে রইল। শ্রাবণের অন্ধকার রাত, আকাশ জুড়ে থমথমে মেঘ করে আছে, একটা তারাও চোখে পড়ছে না। অন্ধকার ঘরে 2 জন চুপ করে বসে আছে।
একজনের চাদরের খুঁটে দেশলাই আর একটা বাতি বাঁধা ছিল। বর্ষাকালে দেশলাই বহু চেষ্টাতেও জ্বলল না। যে লণ্ঠন সঙ্গে ছিল তাও একসময় বাতাসের ঝাপটায় নিভে গেল। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর একজন বলল, বাইরে এক ছিলিম তামাক জোগাড় করতে পারলে খুব ভালো হতো, বুঝলি? তাড়াহুড়োতে কিছু আনা হয়নি। এই শোন না, আমি বরং চট করে এক দৌড়ে যাই, সমস্ত কিছু জোগাড় করে আনি। বনমালীর কথা শুনে বিথুর হাসি পেল। সে যে পালাতে চাইছে তা বিথু বুঝতে পারল। তারপর বলল, মাইরি, আর আমি বুঝি এখানে একলা বসে থাকবো এই মরার সঙ্গে? হ্যাঁ। আবার কথাবার্তা বন্ধ হয়ে গেল। 5 মিনিটকে 1 ঘন্টা বলে মনে হতে লাগলো। যারা কাঠ আনতে গিয়েছিল তাদেরকে মনে মনে বিধু আর বনমালী গালাগালি করতে লাগলো। ওরা নিশ্চিত তারা দিব্যি আরামে কোথাও বসে গল্প করতে করতে তামাক খাচ্ছে। কোথাও কিচ্ছু শব্দ নেই, কেবল পুকুর থেকে অবিশ্রাম ঝিঁঝি পোকা আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। এমন সময় হঠাৎ মনে হলো মরার খাটটা ঈষৎ নড়ে উঠল, যেন মৃতদেহটা পাশ ফিরে শুলো। বিধু আর বনমালী রাম নাম জপতে জপতে কাঁপতে লাগলো। হঠাৎ করেই ঘরের মধ্যে ওদের দুজনের ছাড়াও তৃতীয় আর একটা দীর্ঘশ্বাস শোনা গেল। বিধু আর বনমালী এক মুহূর্তে ঘর থেকে লাফ দিয়ে বেরিয়ে গ্রামের দিকে ঊর্ধ্বশ্বাসের দৌড় দিল। প্রায় ক্রোশ 2 পথ এগিয়ে এসে তারা দেখল তাদের অবশিষ্ট 2 সঙ্গী লণ্ঠন হাতে ফিরে আসছে। ওরা বাস্তবিকই তামাক খেতেই গিয়েছিল। কাঠের কোনো খবর তারা জানে না। এসে বলল গাছ কেটে নাকি কাঠ আনা হচ্ছে, অনতি বিলম্বে রওনা হবে। তখন বিধু আর বনমালী কুটিরের সমস্ত ঘটনা বর্ণনা করল তাদের কাছে। নিতাই আর গুরুচরণ সেই কথা শুনে অবিশ্বাসের সঙ্গে হেসে উড়িয়ে দিল। আর এভাবে মরা ছেড়ে চলে আসার জন্য বিধু আর বনমালীকে ভর্ৎসনা করতে লাগলো ওরা। কাল বিলম্ব না করে 4 জনেই আবার শ্মশানে ফিরে সেই কুটিরে গিয়ে উপস্থিত হল। ঘরে ঢুকেই তারা দেখল মৃতদেহ নেই, শূন্য খাট পড়ে আছে শুধু। ওরা 4 জনে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। মরা গেল কই? যদি শেয়ালে নিয়ে গিয়ে থাকে তাহলেও তো নিদেন পক্ষে পরনের কাপড় চোপড়গুলো পরে থাকবে। সন্ধান করতে করতে বাইরে গিয়ে দেখে কুটিরের দরজার কাছে খানিকটা কাদা জমেছিল। তাতে এক স্ত্রীলোকের শক্ত এবং কাঁচা পায়ের ছাপ পড়ে আছে। শারদাশঙ্কর সহজ লোক নন। তাকে এই ভূতের গল্প বললে যে কোনো কাজ হবে এমন সম্ভাবনাই নেই। তখন 4 জনে মিলে বিস্তর পরামর্শ করে স্থির করল যে দাহকার্য মিটে গেছে এমন খবরটাই দেয়া ভালো। ভোরের দিকে যারা কাঠ নিয়ে আসলো তারা সংবাদ পেল ওদের দেরি দেখে আগেই কাজ শেষ করে দেওয়া হয়েছে। কুটিরের মধ্যে যেটুকু কাঠ ছিল ওতেই কোনো রকমে হয়ে গিয়েছে। ওদের 4 জনের এই কথা শুনে এ সম্পর্কে কারোর সহজে সন্দেহ হলো না, কারণ মৃতদেহ এমন কিছু বহুমূল্য সম্পত্তি নয় যে কেউ ফাঁকি দিয়ে তা চুরি করে নিয়ে যাবে। সকলেই জানেন জীবনের যখন আর কোনো লক্ষণ পাওয়া যায় না তখনও অনেক সময় জীবন প্রচ্ছন্নভাবে থাকে এবং সময় মতো পুনরায় মৃতপদ দেহ তার কাজ আরম্ভ করে। কাদম্বিনী মরেনি। হঠাৎ কি কারণে যেন তার জীবনের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল সাময়িক মুহূর্তের জন্য। যখন সে সচেতন হয়ে উঠল দেখল
চারিদিকে ঘন কালো নিবিড় অন্ধকার। অভ্যাস মতো সে যেখানে ঘুমিয়ে থাকে মনে হলো এইটা তার সেই জায়গা নয়। দুরু দুরু বুকে একবার সে ডাকল, দিদি। অন্ধকার ঘরে কেউ সাড়া দিল না। সভয়ে সে উঠে বসল। মনে পড়ল সেই মৃত্যুশয্যার কথা। সেই হঠাৎ বুকের কাছটা একটা অসহ্য যন্ত্রণা, শ্বাসরোধের উপক্রম। তার বড় যা ঘরের কোণে বসে তখনও তোলা উনুনের উপর খোকার জন্য দুধ গরম করছে। কাদম্বিনী আর দাঁড়াতে না পেরে বিছানার উপর আছাড় খেয়ে পড়ল। রুদ্ধ কণ্ঠে বলে উঠল, দিদি, দিদি, একবার একবার খোকাকে এনে দাও। আমার আমার শরীরটা যেন কেমন করছে। আর তার ঠিক পরেই সমস্ত জগৎটা কালো হয়ে এলো কাদম্বিনীর। যেন একটা লেখা ভর্তি খাতার ওপরে দোয়াত শুদ্ধ কালি গড়িয়ে পড়ে সব এক নিমেষে নষ্ট করে দিল। কাদম্বিনীর সমস্ত স্মৃতি, চেতনা, বিশ্বগ্রন্থের সমস্ত অক্ষর এক মুহূর্তে একাকার হয়ে গেল। খোকা তাকে শেষবারের মতো তার সেই সমিষ্ট ভালোবাসার স্বরে কাকিমা বলে ডেকেছিল কিনা, তার অনন্ত অজ্ঞাত মরণযাত্রার পথে চিরপরিচিত পৃথিবী থেকে এই শেষ স্নেহপাথেয়টুকু সংগ্রহ করে এনেছিল কিনা, অভাগী বিধবার তা মনে পড়ে না। প্রথমে মনে হলো জমালায় বুঝি এমনই নির্জন, এমনই চির অন্ধকার, সেখানে কিছুই দেখবার নেই, শোনবার নেই, কাজ করবার নেই। কেবল চিরকাল এমনই জেগে উঠে বসে থাকতে হবে। তারপর যখন খোলা দরজা দিয়ে হঠাৎ একটা ঠান্ডা বাতাস দিল, আর সেই সঙ্গে বর্ষার ব্যাঙের ডাক কানে এলো, তখন তার এক মুহূর্তেই এই স্বল্প জীবনের আশৈশব সমস্ত বর্ষা স্মৃতি ঘনীভূতভাবে তার মনে উঁকি দিতে লাগল। পৃথিবীর এই নিকট সংস্পর্শ সে অনুভব করতে পারল। একবার বিদ্যুৎ চমকে উঠতেই তার আলোতে সামনের পুকুর, বটগাছ, সুবিশাল মাঠ আর সুদূর গাছগাছালি এক পলকে তার চোখে পড়ল। মনে এলো মাঝে মাঝে পুণ্যতিথি উপলক্ষে এই পুকুরে এসে সে স্নান সেরেছে, আর সেই সময়ই এই শ্মশানে মৃতদেহ দেখে মৃত্যুকে কি ভয়ানক মনে হতো তার। প্রথমেই মনে হলো বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু তখনই সে ভাবল, আমি তো বেঁচে নেই, তাহলে আমাকে বাড়িতে গ্রহণ করবে কেন? সেখানে যে অমঙ্গল হবে। জীব রাজ্য থেকে আমার যে নির্বাসন হয়েছে, আমি যে আমার প্রেতাত্মা। হ্যাঁ, ঠিকই তো। কাদম্বিনী ভুল তো কিছু বলেনি। তাই যদি না হবে, তবে সে এই রাতে সারদা শঙ্করের ভেতর বাড়ি থেকে এই দুর্গম শ্মশানে আসলো কেমন করে? এখনো যদি তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হয়ে থাকে, তবে দাহ করবার লোকজন গেল কোথায়? সারদা শঙ্করের আলোকোজ্জ্বল বাড়িতে তার মৃত্যুর শেষ মুহূর্ত মনে পড়ল। তারপরেই এই বহু দূরবর্তী জনশূন্য অন্ধকার শ্মশানের মধ্যে নিজেকে একাকিনী দেখে সে সবটা বুঝতে পারল। আমি এই পৃথিবীর জনসমাজের আর কেউ না। আমি অতি ভীষণ অকল্যাণকারিণী। আমি আমার প্রেতাত্মা, আমি পাতক। এই কথা মনে আসা মাত্রই কাদম্বিনীর মনে হলো তার চতুর্দিক থেকে
বিশ্ব নিয়মের সমস্ত বন্ধন যেন ছিন্ন হয়ে গেল। যেন তার অদ্ভুত শক্তি, অসীম স্বাধীনতা জন্মেছে। সে চাইলে যেখানে ইচ্ছা যেতে পারে, যা ইচ্ছা করতে পারে। এই অভূতপূর্ব নতুন ভাবের আবির্ভাবে সে উন্মত্তের মতো হয়ে গিয়ে হঠাৎই একটা দমকা বাতাসের মতো ঘর থেকে বেরিয়ে গেল। অন্ধকার শ্মশানের ওপর দিয়ে হেঁটে চলল। মনে লজ্জা, ভয়, ভাবনার লেশ মাত্র নেই আর। চলতে চলতে তার পা ক্লান্ত, দেহ দুর্বল হয়ে আসতে লাগল। মাঠের পর মাঠ আর শেষ হয় না। মাঝে মাঝে কোথাও বা এক হাঁটু জল জমে আছে। যখন ভোরের আলো অল্প অল্প করে দেখা গেল, তখন অদূরে লোকালয়ের বাঁশঝাড় থেকে দু একটা পাখির ডাক শোনা যেতে লাগল। এবারে আচমকা কাদম্বিনীর মনে যেন ভয় হতে লাগল। পৃথিবীর সঙ্গে, জীবিত মানুষের সঙ্গে এখন তার ঠিক কি সম্পর্ক দাঁড়িয়েছে সে কিছুই জানে না। যতক্ষণ মাঠে ছিল, শ্মশানে ছিল, নিকষকাল অন্ধকারের মধ্যে ছিল, ততক্ষণ সে যেন নির্ভয়ে ছিল, যেন আপন রাজ্যে ছিল। দিনের আলোতে এই লোকালয়কে তার অধিক ভয়ঙ্কর স্থান বলে মনে হল। মানুষ ভূতকে ভয় করে, ভূতও মানুষকে ভয় করে। মৃত্যু নদীর দুই পারে দুজনের বাস। পরনের কাপড়ে কাদা মাখামাখি হয়ে অদ্ভুত ভাবের বশে পুরো রাত জেগে পাগলের মতো হয়ে কাদম্বিনীর চেহারার যা অবস্থা হয়েছিল, তাতে মানুষ তাকে দেখে স্বাভাবিকভাবেই ভয় পেত। ছেলেরা বোধহয় দূর থেকে তাকে দেখলে ঢিল মারত। সৌভাগ্যক্রমে এক পথিক ভদ্রলোক তাকে প্রথমে এই অবস্থায় দেখতে পায়। সে এসে জিজ্ঞাসা করে, মা, তুমি কে? তোমাকে তো ভদ্রবাড়ির কুলবধূ বলেই মনে হচ্ছে, কিন্তু তুমি এই অবস্থায়, এই বেশি একলা কোথায় চলেছ? কাদম্বিনী প্রথমে কোনো উত্তর দিল না। স্থির হয়ে পথিকের দিকে তাকিয়ে রইল। হঠাৎ কি বলবে কিছুই ভেবে পেল না। সে যে সংসারের মধ্যে আছে, তাকে যে ভদ্র কুলবধূর মতো দেখাচ্ছে, গ্রামের পথের এক পথিক তাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করছে, এই সমস্তটাই তার কাছে যেন অভাবনীয় বলে মনে হল। চলো মা, আমি তোমাকে ঘরে পৌঁছে দিই। তা তোমার বাপের বাড়ি কোথায় বলো আমাকে। কাদম্বিনী চিন্তা করতে লাগল। শ্বশুরবাড়ি ফেরবার কথা কোনোভাবেই ভাবা যায় না, বাপের বাড়ি তো আরই না। সুতরাং এখন ছেলেবেলা সইকে মনে পড়ল তার। সই যোগমায়ার সঙ্গে যদিও ছেলেবেলাতেই বিচ্ছেদ, তবুও মাঝে মাঝে চিঠিপত্র চলে। হাসির ব্যাপার হচ্ছে, এক এক সময় রীতিমতো ভালোবাসার লড়াই চলে থাকে ওদের মধ্যে। কাদম্বিনী জানাতে চায় ভালোবাসা তার দিকেই প্রবল। আবার যোগমায়া জানাতে চায় কাদম্বিনী তার ভালোবাসার যথোপযুক্ত প্রতিদান দেয় না। কোনো সুযোগে একবার দুজনের দেখা হলে একদণ্ডও কেউ কাউকে চোখের আড়াল করতে পারবে না, এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। কাদম্বিনী পথিক ভদ্রলোকটিকে বলল, নিশিন্দাপুরে শ্রীপতি চরণ বাবুর বাড়ি যাব। পথিক লোকটি কলকাতা যাচ্ছিলেন। নিশিন্দাপুর যদিও তার কাছে নয়, তথাপি তার যাবার রাস্তাতেই পড়ে। তিনি স্বয়ং বন্দোবস্ত করে কাদম্বিনীকে শ্রীপতি চরণবাবুর বাড়িতে পৌঁছে দিলেন। দুই সইয়ের মিলন হল। প্রথমে চিনতে একটু সময় লাগলেও তারপরেই উভয়ের চোখে ক্রমশই ফুটে উঠল ওদের বাল্যকালের সুখের স্মৃতি। যোগমায়া বলল, ও মা, আমার কি ভাগ্য! বিশ্বাস করো সই, আমি যে এ জন্মে আর তোমার দেখা পাবো তা ভাবতেই পারিনি। কিন্তু ভাই,
তুমি কি করে এখানে এলে? তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমাকে একা ছেড়ে দিল? ভাই, শ্বশুর বাড়ির কথা আমাকে আর জিজ্ঞাসা করো না। আমাকে দাসীর মতো তোমার বাড়ির এক কোণে রেখে দিও, আমি তোমাদের সব কাজকর্ম করে দেব। ও মা, সে কি কথা? দাসীর মতো থাকবে কেন? তুমি আমার সই, তুমি আমার। যোগমায়ার মুখের কথা শেষ হওয়ার আগেই যোগমায়ার স্বামী শ্রীপতি সে ঘরে ঢুকলেন। কাদম্বিনী খানিকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। মাথায় কাপড় দেওয়া বা অন্য কোনো রকমের সংকোচ বা সম্ভ্রমের লক্ষণ তার মধ্যে দেখা গেল না। পাছে তার সইয়ের এই ব্যবহারে শ্রীপতি কিছু মনে করে, সেই জন্য ব্যস্ত সমস্ত হয়ে যোগমায়া নানা রূপে তাকে বোঝাতে আরম্ভ করল। কিন্তু এতই অল্প বোঝাতে হলো, আর শ্রীপতি এত সহজে যোগমায়ার সমস্ত কথা মেনে নিল যে যোগমায়া মনে মনে বিশেষ সন্তুষ্ট হল না। কাদম্বিনী সইয়ের বাড়িতে আসলো ঠিকই, কিন্তু সইয়ের সঙ্গে মন খুলে মিশতে পারল না। কেননা মাঝে মৃত্যুর ব্যবধান। নিজের সম্পর্কে সবসময় একটা সন্দেহ হয় তার। কাদম্বিনী যোগমায়ার মুখের দিকে চায়, কি যেন চিন্তা করে, আর মনে মনে ভাবে, স্বামী আর ঘরকন্যা নিয়ে যোগমায়া যেন বহু দূরের আর এক জগতে আছে। স্নেহ, মমতা, সমস্ত কর্তব্য নিয়ে ও যেন এই পৃথিবীরই লোক, আর আমি যেন শূন্য ছায়া। ও যেন অস্তিত্বের দেশে, আর আমি যেন অনন্তের মধ্যে। কিছুদিনের মধ্যে যোগমায়ারও কেমন কেমন লাগতে লাগলো। কিছুই বুঝতে পারল না। স্ত্রীলোক রহস্য সহ্য করতে পারে না, কিন্তু অনিশ্চয়তাকে নিয়ে কাব্য করা যায়, বীরত্ব করা যায়, পাণ্ডিত্য করা যায়, কিন্তু ঘরকন্যা করা যায় না। এজন্য স্ত্রী জাতি যেটা বুঝতে পারে না, হয় সেটার অস্তিত্ব উপড়ে ফেলে, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, আর না হয় তাকে স্বহস্তে নতুন মূর্তি দিয়ে নিজের ব্যবহারযোগ্য একটা সামগ্রী করে তোলে। যদি দুয়ের কোনোটাই না পারে, তবে তার উপর একটা চাপা ক্রোধ জন্মাতে থাকে। কাদম্বিনী যতই দুর্বোধ্য হয়ে উঠল, যোগমায়া তার উপর ততই রেগে উঠল। ভাবল, এ কি উপদ্রব কাঁধের উপর এসে পড়ল রে বাবা। আবার এরই মাঝে আর এক বিপদ এসে হাজির হল। কাদম্বিনী এখন নিজেই নিজেকে দেখলে ভয় পায়। সে বহু চেষ্টার পরেও নিজের কাছ থেকে নিজে কিছুতেই পালাতে পারে না। যাদের ভূতের ভয় আছে, তারা নিজের চারপাশটাকেও ভয় করে। যেখানে দৃষ্টি রাখতে পারে না, সেখানেই ভয়। কিন্তু কাদম্বিনীর তো নিজের জন্যই এই ভয়, চূড়ান্ত এক ভয়। এই জন্য ভর দুপুরে সে একা ঘরে এক একদিন চিৎকার করে উঠত। সন্ধ্যাবেলায় প্রদীপের আলোতে নিজের ছায়া দেখলে তার গা ছমছম করত। তার এই ভয় দেখে বাড়িশুদ্ধ লোকের মনে কেমন একটা জানি ভয় জন্মে গেল। চাকরদাসীরা তো দূরে থাক, যোগমায়া যেন যখন তখন যেখানে সেখানে ভূত দেখতে আরম্ভ করল। একদিন এমন হলো, কাদম্বিনী মাঝরাতে নিজের শোয়ার ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে এসে একেবারে যোগমায়ার ঘরের দরজায় এসে বলল, সই সই, তোমার দুটি পায়ে পড়ি গো, আমায় একলা ফেলে রেখো না।
যোগমায়া এতে যেমন প্রচণ্ড ভয় পেল, তেমনি তার ভীষণ রাগও হল। ইচ্ছা করল তক্ষুনি কাদম্বিনীকে দূর করে দেয়। তার দয়াপরবশ স্বামী শ্রীপতি অনেক চেষ্টায় তাকে ঠান্ডা করে কাদম্বিনীকে তাদের ঠিক পাশের ঘরেই থাকতে দিল। পরদিন অসময়ে ভিতরের ঘরে শ্রীপতির তলব হল। সে আসা মাত্রই যোগমায়া তাকে অকস্মাৎ ভর্ৎসনা করতে আরম্ভ করল। তা হ্যাঁ গা, তুমি কেমন ধারা লোক বাপু? একজন মেয়ে মানুষ নিজের শ্বশুর ঘর ছেড়ে তোমার ঘরে এসে ঠেলে উঠেছে, তার নয় নয় করে মাসখানেক হয়ে গেল, তবুও যাবার নাম করে না। আর এরপরেও তোমার মুখে একটা আপত্তি মাত্র শুনি না। তো তোমার মনের ভাবটা কি বুঝিয়ে বলো দেখি। তোমরা পুরুষ মানুষ এমনি জাত বটে। বাস্তবিক সাধারণ স্ত্রী জাতির উপর পুরুষ মানুষের একটা নির্বিচার পক্ষপাতিত্ব আছে, আর দুর্ভাগ্যবশত সেই জন্যেই স্ত্রীলোকেরাই তাদের অধিক অপরাধী বলে মনে করে। নিঃসহায় অথচ সুন্দরী কাদম্বিনীর প্রতি শ্রীপতির এই করুণা যে যথার্থ মাত্রার চেয়ে কিঞ্চিত বেশি ছিল, তার প্রমাণ যোগমায়া প্রতি পদক্ষেপে পাচ্ছিল, বা প্রতি পদক্ষেপে খুঁজে নিচ্ছিল বলা চলে। কিন্তু এদিকে শ্রীপতিবাবুর মানসিকতা ছিল অন্য। তিনি মনে করতেন, নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোকেরা এই স্বামীপুত্রহীন বিধবার প্রতি অন্যায় অত্যাচার করত, তাই নিতান্ত সহ্য করতে না পেরে পালিয়ে এসে কাদম্বিনী আমাদের আশ্রয় নিয়েছে। যখন ওর মা বাপ কেউই নেই, তখন আমিও বা ওকে মানবিকতার খাতিরে কি করে ত্যাগ করি? এইভাবে তিনি আর কোনরূপ সন্ধান করতে যাননি, কিংবা কাদম্বিনীকেও এই অপ্রীতিকর বিষয় নিয়ে প্রশ্ন করে আঘাত দেওয়াটা তার স্বভাব বিরুদ্ধ। কিন্তু যখন তার স্ত্রী তার অসার কর্তব্য বুদ্ধিতে নানা প্রকারের আঘাত হানতে লাগল, এমন নির্লিপ্ত থাকার জন্য বারংবার তিরস্কার করতে লাগল, তখন কাদম্বিনীর শ্বশুরবাড়িতে খবর দেওয়া যে তার গৃহশান্তির পক্ষে একান্ত আবশ্যক, তা তিনি বেশ বুঝতে পারলেন। অবশেষে স্থির করলেন, হঠাৎ চিঠি লিখে বসলে ভালো ফল নাও হতে পারে। অতএব রানীহাটে তিনি নিজে গিয়ে সন্ধান নিয়ে এসে যা কর্তব্য তাই স্থির করবেন। শ্রীপতি তো গেলেন, এদিকে যোগমায়া এসে কাদম্বিনীকে বলল, সই, এখানে তোমার আর থাকাটা ভালো দেখাচ্ছে না। সংসারে আর 5 জনকে নিয়ে থাকি আমরা, লোকে এরপর বলবে কি? কাদম্বিনী গম্ভীরভাবে যোগমায়ার মুখের দিকে তাকিয়ে বলল, লোকের সঙ্গে আমার সম্পর্ক কি? যোগমায়া তার কথা শুনে অবাক হয়ে গেল, কিন্তু খানিক রেগে গিয়ে বলে উঠল, তোমার না থাক বাপু, আমাদের তো আছে। আমরা পরের ঘরের বউকে কি বলে আটক করে রাখবো বলো? আমার আর শ্বশুর ঘর কোথায়? যোগমায়া মনে মনে ভাবতে লাগলো, মরণ পোড়া কপালই বলে কি, ঘর জ্বলে যাচ্ছে কথা শুনলে। আমি কি আর তোমাদের কেউ নাকি? আমি আর এ পৃথিবীর কিছু? তোমরা হাসছো, কাঁদছো, ভালোবাসছো, সবাই নিজের নিজেরটা নিয়ে আছো। আমি তো কেবল তাকিয়ে তাকিয়ে দেখছি। তোমরা মানুষ আর আমি ছায়া। বুঝতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের মাঝখানে কেন রেখেছেন।
তোমরাও ভয় করো আমাকে, পাছে তোমাদের হাসি খেলার মধ্যে আমি অমঙ্গল আনি। আমিও বুঝে উঠতে পারি না তোমাদের সঙ্গে আমার কি সম্পর্ক, কিন্তু ঈশ্বর যখন আমাদের জন্য আর কোনো জায়গা রাখেননি, তখন কাজেই সব বন্ধন ছিঁড়ে যাওয়া সত্ত্বেও তোমাদের কাছেই ঘুরে ঘুরে বেড়াই। যোগমায়ার চোখের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে সব কথাগুলো এক টানা বলে গেল কাদম্বিনী। যোগমায়া মোটের উপর কিছু একটা বুঝতে পারল বটে, কিন্তু আসল কথাটা সে ধরতে পারল না, তাই জবাবও দিতে পারল না কিছুই। এমনকি দ্বিতীয়বার প্রশ্নটা করতেও সাহস হল না তার। রাগে কচকচ করতে করতে অত্যন্ত ভারগ্রস্ত মনে গম্ভীরভাবে সে চলে গেল। রাত যখন প্রায় 10টা, তখন শ্রীপতি রানীহাট থেকে ফিরে এলেন। মুষলধারে হওয়া বৃষ্টিতে পৃথিবী ভেসে যাচ্ছে। ক্রমাগত সেই বৃষ্টিপাতের শব্দে মনে হচ্ছে আজ বুঝি সব ডুবে যাবে। এই বৃষ্টির কোনো শেষ নেই, আজ রাত্রিরও শেষ নেই। যোগমায়া জিজ্ঞাসা করল, কি হলো? সে অনেক কথা, পরে হবে ক্ষণ। এই বলে কাপড় ছেড়ে খেতে বসলেন। তারপর তামাক খেয়ে শুতে গেলেন। তার ভাবটা অত্যন্ত চিন্তায় ফেলল যোগমায়াকে। অনেকক্ষণ কৌতূহল দমন করেছিল সে। রাতে কাজ সেরে বিছানায় এসে জিজ্ঞাসা করল, কই, কি শুনলে বলো? নিশ্চয়ই তুমি একটা ভুল করেছ। স্বামীর এই কথা শুনবার মাত্রই যোগমায়ার মনে মনে ঈষৎ রাগ হল। ভুল মেয়েরা কখনোই করে না, যদিও বা করে তার উল্লেখ কোনো সুবুদ্ধি সম্পন্ন পুরুষের করা উচিত নয়। নিজের ঘাড় পেতে সে ভুল সামলে নেওয়াটাই উচিত। যোগমায়া রাগ প্রকাশ করে বলল, কি রকম শুনি? যে বউটাকে তোমার বাড়িতে স্থান দিয়েছ সে তোমার সই কাদম্বিনী নয়। লজ্জা, কথা ছিড়ি দেখো। আমার সই কি আমি চিনি না? তোমার কাছ থেকে তাকে চিনতে হবে। কি কথা বাপু? শ্রীপতি তার স্ত্রীকে বোঝালেন যে ব্যাপারটা এখানে যে তার কাছ থেকে তার সইকে চেনার শিক্ষা নেওয়া নিয়ে নয়, প্রমাণ দেখতে হবে। যোগমায়ার সই কাদম্বিনী যে মারা গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ওই শোনো, তুমি নিশ্চয়ই একটা গোল পাকিয়ে এসেছো। কোথায় যেতে গিয়ে কোথায় গিয়েছো, আর কি শুনতে কি শুনেছো তার ঠিক নেই। তোমাকে নিজে যেতে কে বলল? একখানা চিঠি লিখে দিলেই তো সমস্তটা পরিষ্কার হতো। নিজের কর্মপটুতার প্রতি স্ত্রীর এমন বিশ্বাসের অভাব শ্রীপতির মনকে অত্যন্ত ক্ষুণ্ণ করল। তিনি বিস্তরভাবে সমস্ত প্রমাণ দাখিল করতে লাগলেন, কিন্তু তবুও কোনো ফল হল না। উভয় পক্ষ বাকবিতণ্ডা করতে করতে প্রায় রাত 2টো হয়ে গেল। যদিও কাদম্বিনীকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেওয়া নিয়ে স্বামী স্ত্রী কারোরই মতভেদ ছিল না, কারণ শ্রীপতির বিশ্বাস তার অতিথি ছদ্ম পরিচয়ে তার স্ত্রীকে এতদিন প্রতারণা করেছে, আর যোগমায়ার বিশ্বাস সে কুলত্যাগিনী। তবুও এই তর্কটা সম্বন্ধে উভয়ের কেউই নিজের নিজের জায়গা থেকে হার মানতে চায় না। দুজনের কণ্ঠস্বর ক্রমেই বাড়তে লাগল। ওরা ভুলেই গেল যে পাশের ঘরেই কাদম্বিনী শুয়ে আছে। কি মুশকিল, এ তো ভালো বিপদেই পড়া গেল। আমি যে নিজের কানে শুনে আসলাম এসব, আর তুমি মানতেই চাইছো না।
সে কথা বললে মানব কেন? আমি নিজের চোখে যে সইকে দিন রাত্রির দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, কাদম্বিনী কবে মরল বলো দেখি। এ কথা জিজ্ঞাসার পেছনে একটা কারণ খাটছিল। যোগমায়া ভাবল কাদম্বিনীর কোনো একটা চিঠির তারিখের সঙ্গে অনৈক্য বের করে শ্রীপতির ভুল সপ্রমাণ ধরিয়ে দেবেন। এবার শ্রীপতি যে তারিখের কথা বললেন, উভয়ে তা হিসেব করে দেখল যেদিন সন্ধ্যাবেলায় কাদম্বিনী ওদের বাড়িতে আসে সেই তারিখ ঠিক তার আগের দিনেই পড়ে। আর এইটা জানা মাত্রই যোগমায়ার বুকটা হঠাৎ কেঁপে উঠল। শ্রীপতিরও কেমন জানি না অস্বস্তি বোধ হতে লাগল। ঠিক এই সময় তাদের ঘরের দরজাটা খুলে গেল। একটা বাদলের বাতাস আসতেই প্রদীপটা ফস করে নিভে গেল। বাইরের অন্ধকার ঘরে এসে এক মুহূর্তে সমস্ত ঘরটার আগাগোড়া ভরিয়ে দিয়ে গেল। ঠিক তখনই কাদম্বিনী একেবারে ঘরের ভেতরে এসে দাঁড়াল। তখন রাত্রি প্রায় 2:30। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। কাদম্বিনী বলল, সই, আমি তোমার সেই কাদম্বিনী, কিন্তু এখন আমি আর বেঁচে নেই, আমি মরে গেছি। যোগমায়া ভয়ে চিৎকার করে উঠল। শ্রীপতিও স্তম্ভিত। কিন্তু আমি যে মরেছি, এছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করেছি বলতে পারো? আমার যদি ইহলোকেও স্থান নাই, পরলোকেও স্থান নাই, তাহলে ওগো আমি তবে কোথায় যাব, কোথায় যাব? তীব্র কণ্ঠে চিৎকার করে এই গভীর বর্ষার রাতের নিস্তব্ধতাকে খান খান করে বিধাতাকে জাগিয়ে এই প্রশ্ন করল কাদম্বিনী। ওগো আমি তবে কোথায় যাব, কোথায় যাব? এই বলেই সে মূর্ছিত দম্পতিকে অন্ধকার ঘরে ফেলে বিশ্বজগতে কাদম্বিনী নিজের স্থান খুঁজতে গেল। কাদম্বিনী যে কেমন করে রানীহাটে ফিরে গেল তা বলা কঠিন, কিন্তু প্রথমে সে কাউকে দেখা দিল না। সমস্ত দিন অনাহারে একটা ভাঙা পুরো মন্দিরে লুকিয়ে থাকল। বর্ষার অকাল সন্ধ্যা যখন ভীষণ অগভীর আর ঘন হয়ে এলো, আসন্ন দুর্যোগের আশঙ্কায় গ্রামের লোকেরা ব্যস্ত হয়ে আপন আপন ঘরে যখন ঢুকে পড়ল, ঠিক তখনই কাদম্বিনী পথে বের হল। শ্বশুরবাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়াতেই তার বুকের ভেতরটা কেমন যেন হাঁপুরের মতো ওঠানামা করতে লাগল। কিন্তু মস্ত ঘোমটা টেনে সে যখন ভিতরে ঢুকল, তাকে দাসী মনে করে দ্বাররক্ষীরা কোনো রকম বাধা দিল না। এমন সময় বৃষ্টিটা আরো চেপে আসলো। বাতাসও ভীষণ বেগে বইতে আরম্ভ করল। তখন বাড়ির গৃহিণী মানে সারদা শঙ্করের স্ত্রী তার বিধবা ননদের সঙ্গে বসে তাস খেলছিল। ঝি ছিল রান্নাঘরে, আর পীড়িত খোকা জ্বরের উপশমে শোবার ঘরে বিছানায় অঘরে ঘুমোচ্ছিল। কাদম্বিনী সকলের চোখ এড়িয়ে সেই ঘরে গিয়ে ঢুকল। সে যে কিভাবে শ্বশুরবাড়ি এসেছিল ঠিক জানি না, সে নিজেও জানে না। কেবল এইটুকু জানে যে একবার খোকাকে চোখে দেখার ইচ্ছাটা ভীষণ তীব্রভাবে
জাঁকিয়ে বসেছে ওর মনে। তারপর কোথায় যাবে, কি হবে, সে কথা সে ভাবেওনি। প্রদীপের আলোতে দেখল রুগ্ন শীর্ণ খোকা দুহাত মুঠো করে ঘুমিয়ে আছে। দেখেই তার উত্তপ্ত হৃদয় যেন তৃষ্ণাতুর হয়ে গেল। এক বুক লোভাতুর স্নেহ নিয়ে তাকে একবার বুকে চেপে না ধরলে কি আর বাঁচা যায়? কিন্তু তারপরেই তার মনে পড়ল, আমি তো এখন নেই এখানে, তবে খোকাকে দেখবার কে আছে এখানে? ওর মা তো সঙ্গ ভালোবাসে, গল্প ভালোবাসে, তাস খেলা ভালোবাসে। তাই এতদিন আমার হাতে ছেলের ভার দিয়ে সে নিশ্চিন্ত ছিল। কখনো তাকে ছেলে মানুষ করবার কোনো দায় পোহাতে হয়নি। আজ তবে একে তেমন করে আর যত্ন করবে কে? এমন সময় খোকা হঠাৎ পাশ ফিরে শুয়ে আধপোছা চোখে তন্দ্রার ঘরে বলে উঠল, কাকিমা, কাকিমা জল দে। কি বললি সোনা আমার? তোর কাকিমাকে তবে তুই এখনো ভুলিসনি রে বাছা ধন। জল খাবি? দাঁড়া দাঁড়া বাছা দাঁড়া। এই বলে তাড়াতাড়ি কুজো থেকে জল গড়িয়ে নিয়ে খোকাকে বুকের ওপর তুলে কাদম্বিনী তাকে জল খাওয়ালো। যতক্ষণ ঘুমের ঘোর ছিল, চির অভ্যাস মতো কাকিমার হাত থেকে জল খেতে খোকার কিছুই আশ্চর্য বোধ হল না। অবশেষে কাদম্বিনী যখন বহুকালের আকাঙ্ক্ষা মিটিয়ে খোকার মুখে আদরের চুমু এঁকে দিয়ে তাকে আবার শুইয়ে দিল, তখন তার ঘুম ভেঙে গেল এবং তৎক্ষণাৎ সে কাকিমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, কাকিমা, কাকিমা তুই মরে গিয়েছিলিস? হ্যাঁ রে খোকা। আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস? আর তুই মরে যাবি না তো? উত্তর আর দেওয়া হল না কাদম্বিনীর। তার আগেই ভয়ানক এক গোল বাঁধল। ঝি এক বাটি সাবু হাতে ঘরে ঢুকছিল, হঠাৎ বাটি ফেলে মাগো বলে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। তার চিৎকার শুনে তাস ফেলে গিন্নি ছুটে এলেন। ঘরে ঢুকতেই তিনিও একেবারে কাঠের মতো নিশ্চুপ হয়ে গেলেন, পালাতেও পারলেন না। তার মুখ দিয়ে একটাও কথা সরল না। এই সব দেখে খোকার মনেও ভীষণ ভয় জেগে উঠল। কাঁপা গলায় সে কেঁদে উঠে বলল, কাকিমা তুই যা, তুই যা। কাদম্বিনী অনেক দিন পরে আজ অনুভব করেছে যে সে মরেনি। সেই পুরনো ঘরদরজা, সেই সমস্ত চেনা মেছে, সেই খোকা, সেই স্নেহ তার কাছে জীবন্তভাবেই আছে। এর মধ্যে কোনো বিচ্ছেদ বা কোনো ব্যবধান জন্মায়নি। সইয়ের বাড়ি গিয়ে সে অনুভব করেছিল ছোটবেলার সেই সই মারা গিয়েছে, কিন্তু খোকার ঘরে এসে সে বুঝতে পারল খোকার কাকিমা তো এক তিলও মরেনি। ব্যাকুলভাবে কাদম্বিনী বলল, দিদি, তোমরা আমাকে দেখে কেন ভয় পাচ্ছ? এই দেখো, আমি তোমাদের সেই তেমনই কাদম্বিনী আছি। গিন্নি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বোনের কাছ থেকে খবরটা পেয়ে সারদা শঙ্করবাবু স্বয়ং ভেতর ঘরে এসে উপস্থিত হলেন। তিনি জোর হস্তে কাদম্বিনীকে বললেন, ছোট বৌমা, এটা কি তোমার উচিত হচ্ছে? সতীশ আমার বংশের একমাত্র ছেলে, তুমি তার প্রতি কুনজর দিচ্ছ? আমরা কি তোমার পর? তুমি যাওয়ার পর থেকে প্রতিদিন একটু একটু করে ছেলেটা শুকিয়ে যাচ্ছে, ওর ব্যামো কিছুতেই ছাড়ছে না। রাত দিন কেবল কাকিমা আর কাকিমা।
যখন সংসার থেকে বিদায় নিয়েছো তখন এই মায়ার বন্ধন ছিঁড়ে দাও। আমরা তোমার যথোচিত সৎকার করব। এবার আর কাদম্বিনী সহ্য করতে পারল না। সে তীব্র কণ্ঠে বলে উঠল, ওগো, আমি মরিনি গো, মরিনি, মরিনি। আমি কেমন করে তোমাদের বোঝাবো? আমি মরিনি। এই দেখো, এই দেখো, আমি বেঁচে আছি। এই দেখো, আমি বেঁচে আছি, আমি মরিনি। এই বলে সে কাঁসার বাটিটা মাটি থেকে তুলে নিয়ে সজোরে কপালে আঘাত করতে লাগলো। কপাল ফেটে তরতর করে রক্ত বেরোতে লাগলো। এই দেখো, আমি বেঁচে আছি, আমি মরিনি। সারদা শঙ্কর মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। খোকা ভয়ে বাবাকে ডাকতে লাগলো। দুই মূর্ছিতা রমণী মাটিতে পড়ে রইল। তখন কাদম্বিনী বলল, এই দেখো, এই দেখো তোমরা, আমি মরিনি, আমি এখনো মরিনি। তোমরা দেখো সবাই, তোমরা দেখো, আমি মরিনি। এই বলে চিৎকার করে সে ঘর থেকে বের হয়ে যায়। সিঁড়ি বেয়ে নেমে অন্তঃপুরের পুকুরের জলের মধ্যে গিয়ে পড়ল। সারদা শঙ্কর উপরের ঘর থেকে শুনতে পেলেন বাইরে ছপ করে একটা শব্দ হল। সমস্ত রাত্রি বৃষ্টি পড়তে লাগলো। তার পরদিন সকালেও বৃষ্টি পড়ছে। মধ্যাহ্নে বৃষ্টির কোনো বিরাম নেই। কাদম্বিনী মরে গিয়ে প্রমাণ করল সে মরেনি। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30 নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।